ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আজকে আমাদের এইচএসসি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলা সেকেন্ড পেপারে একটা টপিক অ্যান্ড যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের পরীক্ষাতে 5 মার্ক আসে। আমরা হচ্ছে আজকের ক্লাসে এই বাক্যতত্ত্বটা নিয়ে আলোচনা করব এবং আমাদের 2টা ক্লাস হবে বাক্যতত্ত্বের উপরে। তো আমি চেষ্টা করব 2টা ক্লাসে আমরা কনসেপ্ট বুঝবো এন্ড কনসেপ্ট বুঝার পাশাপাশি আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবো। তো সবাই আমাকে একটু জানাও যে কেমন আছো তোমরা, আর সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই একটু জয়েন হয়ে যাও। তো এখানে আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের 2 ধরনের কোশ্চেন এখান থেকে এসে থাকে। তার ভিতরে নাম্বার 1 যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে রচনামূলক কোশ্চেন, তারপর হচ্ছে বাক্য রূপান্তর থেকে এখানে প্রশ্ন আসে। আমরা সবগুলো কনসেপ্ট আজকে পড়ার জন্য চেষ্টা করব। আজকে তো পড়তে পারবো না সবটা কনসেপ্ট, আজকে আমরা প্রথম মানে লেকচার 1-এ আমরা যতটুকু পড়তে পারি, লেকচার 2-এ গেলে আমরা হচ্ছে বিভিন্ন বোর্ডের কোশ্চেন গুলো আরো বেশি ভালোভাবে সলভ করতে পারবো। লিখে রান নাই? ওকে, ভেরি গুড। ওকে, সব ঠিক আছে। ওকে, ভাইয়া প্রয়োগ অপপ্রয়োগের নোট কন্টেস্ট কোন দিন? ওটা তো নোট কন্টেস্ট দিই নাই এখনো। আহ তোমরা হচ্ছে নোটগুলো গ্রুপে আপাতত পোস্ট করো, সবগুলো নোট কন্টেস্ট হবে না। প্রয়োগ অপপ্রয়োগের নোট কন্টেস্ট হবে না, যারা নোট করছো তারা দিবে। হ্যাঁ, ওকে, ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, তোমাদের তো অভ্যাস হয়ে গেছে যে ক্লাস শুরু হয় 10টায়, তোমরা আসো 10টা 5-এ। ওকে, চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমরা এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে, এই 3টা কোশ্চেন এটা স্ক্রিনশট দাও অথবা বোর্ডে লিখে নাও। রচনামূলক যে কোশ্চেন গুলো আসবে এগুলো ডেফিনেটলি 3টা কোশ্চেনই আসবে। এটা হচ্ছে বাক্য কাকে বলো, সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। আর একটা হচ্ছে বাক্য কাকে বলো, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিন্যাস আলোচনা করো বা শ্রেণী বিভাগ আলোচনা করো। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমাদের বোর্ডে আসবে। ওই পেজে কি ক্লাস হয় না? না, ফেসবুক গ্রুপেই ক্লাস হয়, আমাদের এখানেই ক্লাস হয়। ওকে, এটার স্ক্রিনশট নিয়ে লিখো ডান, অথবা লিখছো, স্ক্রিনশট নিছো। এই 3টা কোশ্চেনই আমাদেরকে ভালো করে রচনামূলক। ওকে, ঠিক আছে, তারপরে এই 3টা কোশ্চেন 2টা ক্লাস পরে এমনিতেই পারবা। ওকে ফাইন, তো চলো আমরা ক্লাসে চলে যাই ডিরেক্ট। তো আসো, প্রথমত আমরা
এখানে দেখো বাক্য কাকে বলে, এটা আমাদেরকে একটু জানতে হবে। আমি আমার মতো করেই পড়াই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, স্লাইডে না পড়াই। তো দেখো এখানে খেয়াল করে দেখো একটু, বাক্য কাকে বলে যদি পরীক্ষায় এই কোশ্চেন আসে, বাক্য কাকে বলে, এটা ডেফিনেটলি আমাদের ইয়েতে আসবে এই কোশ্চেনটা। তো আসো আমরা একটু দেখি বাক্য কাকে বলে। অনেক বইতে অনেক রকম ভাবে দেওয়া আছে, বাট আমরা এটার উত্তর খুব সহজে শিখবো। এটার উত্তর হচ্ছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। খুব সহজ, তাকে বাক্য বলে। ওকে, তাহলে দেখো যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা মুখস্থ করতে কার কতক্ষণ সময় লাগবে? এই সংজ্ঞাটা মুখস্থ করে আমাকে লিখো ডান। আর পরীক্ষাতে প্রশ্ন আসলে আসবে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টি আলোচনা করো, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো বাক্য কাকে বলে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, খাতা থাকলে খাতায় লিখে না, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। খুব সহজ কথা, শেষ। এখানে কি বলছি বলতো? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনোভাব স্পষ্টভাবে বা মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। একটু কি মুখস্থ করতে কষ্ট হবে তোমাদের? এতটুকু পর্যন্ত মুখস্থ করতে কষ্ট হবে? বলো, সহজ না? এটা এমন ভাবে মুখস্থ করবা যাতে পরীক্ষা প্রশ্ন এলে এটা যাতে আনসার করতে পারো। আচ্ছা, এইবার আসো একটু খেয়াল করে দেখো তো, লিখো, এবার লিখো সার্থক বাক্যের গুণ তিনটি। সার্থক বাক্যের গুণ তিনটি। সার্থক বাক্যের গুণ কয়টা? তিনটা। এক, আকাঙ্ক্ষা। ঠিক আছে, এক আকাঙ্ক্ষা। দুই, আসক্তি। এটা কিন্তু আসক্তি না, এটা আসক্তি। তিন, যোগ্যতা। তাহলে এক আকাঙ্ক্ষা, দুই আসক্তি। সার্থক বাক্যের গুণ কয়টা? তিনটা। কি সার্থক বাক্যের গুণগুলো? এক আকাঙ্ক্ষা, দুই আসক্তি, তিন হচ্ছে যোগ্যতা। ফাইন। এখন খেয়াল করে দেখো আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে যদি কখনো বক্তার মনোভাব আংশিক প্রকাশ পায়, অর্থাৎ যদি কখনো প্রথম বাক্য বা বাক্যের একটি অংশ শোনার পর, আমি যদি আরো সহজ করে বলি, যে বাক্যের একটি অংশ শোনার পর পরবর্তী অংশ শোনার আগ্রহকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। খুব সহজ কথা। বাক্যের একটি অংশ শোনার পর শ্রোতা যদি পরবর্তী অংশ শোনার আগ্রহ নেয়, শ্রোতার যদি পরবর্তী অংশ শোনার আগ্রহ জন্ম নেয়, ওটাকে বলে, ওটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি বলতে পারি, যেমন খেয়াল করে দেখো, সূর্য পূর্ব দিকে। আচ্ছা, ধরো সূর্য পূর্ব দিকে, এই কথাটা বলে আর কিছু বললাম না, তাহলে শ্রোতার পরবর্তী অংশ শোনার আগ্রহ জন্ম নিবে না? খুব স্বাভাবিক। শ্রোতা জানতে চাইবে যে সূর্য পূর্ব দিকে কি হয়, অস্ত যায়, কি হয়, একটা কিছু তো আছে। তাহলে মানে বাক্যটা কিন্তু শ্রোতা পরবর্তী অংশ শোনার আগ্রহ জন্ম নেবে। এবং আমি যদি ধরো আমি বললাম, আমি তোমাকে খুব, এটা বলে আমি আর কিছু বললাম না, এরপর আমি ডট ডট ডট, আমি তোমাকে খুব কি, আমি তোমাকে খুব পড়াতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব কাছের মনে করি, কোনো একটা কিছু তো আছে। বাট খেয়াল করে দেখো, এই বাক্যটা পুরো অংশটা
শুনে তুমি কিন্তু শ্রোতা কিন্তু পরের অংশ শোনার আগ্রহ জন্ম নেবে। এই যে দেখো একটা অংশ শুনে আরেকটা অংশের আগ্রহ নেওয়া জন্মানো, এটাকে বলা আকাঙ্ক্ষা। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি আসক্তি কি। আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে, বাক্যের সুশৃঙ্খল, বাক্যের সুশৃঙ্খল বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। ফাইন। আচ্ছা এবার আসো সুশৃঙ্খল পদবিন্যাস কি। ধরো আমি তোমাকে বললাম যে আমি ভাত খাবো। এখন দেখো বাক্যটা ঠিক আছে, কিন্তু বাক্যটা যদি এলোমেলো করে যদি বলি, যে ধরো আমি বললাম বাক্যটা যদি এমন হয়, ধরো আমি বললাম যে খাবো, হ্যাঁ খেয়াল করো, খাবো বিকেল আমি ভাত। আচ্ছা এই বাক্যের কি পদের বিন্যাস ঠিক আছে বলো তো? বাক্যটা কি এমন হবে যে খাবো বিকেল আমি ভাত? না। তাহলে এই যে দেখো সুশৃঙ্খল পদের বিন্যাসটা যে থাকে না, ওইটাকে বলো ওইটা হচ্ছে আসক্তি। ওইটাকে কি বলে? ওইটাকে বলো ওইটা হচ্ছে আসক্তি, যে খাবো বিকেল আমি ভাত। বাক্যটা কি এরকম হবে বলো? খাবো বিকেল আমি ভাত। তাহলে এটা হচ্ছে আসক্তি। অর্থাৎ কোন পদের পর কোন পদটা বসবে, এটা শৃঙ্খল যদি ঠিক না থাকে, এটা সিকোয়েন্স যদি ঠিক না থাকে, ওটাকে বলো ওইটা হচ্ছে আসক্তি। ওটাকে কি বলে? ওটাকে বলো ওইটা হচ্ছে আসক্তি। আমি কি বুঝাইতে পারছি? ভেরি গুড। আচ্ছা এবার আসো আমরা একটু দেখি ওটাকে কি বলো। ওটাকে বলো ওটা হচ্ছে আসক্তি। আচ্ছা এবার আসো লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, আচ্ছা এবার আসো যোগ্যতা হচ্ছে বাক্যের অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। যোগ্যতা বলে। আচ্ছা ব্যাপারটা আমি তোমাকে একটু বলি। ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে যেটা একেবারে বাস্তবে, যেটা একেবারে অসম্ভব, সম্ভবই না, এই ধরনের বাক্যগুলো হচ্ছে যোগ্যতা। যেমন যদি বলি হাতি আকাশে উড়ে। এখন দেখো তো হাতি আকাশে উড়ে, এটা কি বাস্তবে সম্ভব? হাতি কখনো আকাশে উঠতে পারে না। যদি বলি যে গরু মাংস খায়, এটা কি জীবনে কখনো সম্ভব? গরু কি মাংস খাইতে পারে? তাহলে এই ধরনের বাক্যগুলো যখন এরকম হবে যে একেবারে এই ডাহা মিথ্যা কথা, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। রবীন্দ্রনাথ ঠাকুর বলে চরিত্রহীন ছিল, এটা কি সত্য? কমেন্টের রিপ্লাই দেন। এই কমেন্টের রিপ্লাই দে, এটা এই কমেন্ট করার কারণে এখন তোমার ব্যান করবো। তোমার কি রবীন্দ্রনাথ পড়াইতেছি এখন? এই হ্যাঁ, এর নাম কি? রাকিব হাসান। ব্যান করে দিব একদম। এটা ইউটিউবে সার্চ দাও, অনেক ভিডিও আছে, আমার ভিডিও আছে, দেখে নাও। ঠিক আছে, ওকে। এইবার বলো এই কোশ্চেনটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টি ও কি কি? আনসার করতে পারবা? বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টি ও কি কি? আনসার করতে পারবা? বলো তো, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টি ও কি কি? আনসার করতে পারবা? ইয়েস অর নো? বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টা ও কি কি? এই কোশ্চেন আনসার করতে পারবা? খুবই সহজ, জাস্ট এইটুক পর্যন্ত লিখলো তুমি 5 নাম্বার পেয়ে যাবা। কত? 5 নাম্বারে এইটুক পর্যন্ত লিখলে পেয়ে যাবা। এবার আসো, নোট করতে হবে, এগুলো কিন্তু নোট করতে হবে। হ্যাঁ, এবার লিখো গঠনগত দিক থেকে, গঠনগত ভাবে বাক্য, গঠনগত ভাবে বাক্য 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। অর্থগত ভাবে না, গঠনগত ভাবে। কি গত ভাবে? গঠনগত ভাবে। ওকে, নাম্বার 1 একটা হচ্ছে সরল বাক্য, নাম্বার 2 জটিল বা মিশ্র বাক্য, জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য, 3 নাম্বার যৌগিক বাক্য। যৌগিক বাক্য। ওকে, বুঝা গেছে? তাহলে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, এরপর হচ্ছে যৌগিক বাক্য। হ্যাঁ, আচ্ছা এইবার আসো
আমরা এখন এইটা একটু শিখবো। তো সরল বাক্য কি? সরল বাক্য হচ্ছে, মনে রাখবা, এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। কি থাকে বলতো? একটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। আচ্ছা, এইবার তোমাদেরকে একটু বোঝানো লাগবে যে সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। এই দুটো কনসেপ্ট খুব ভালোভাবে জানতে হবে, তা না হলে কিন্তু এখানে কিন্তু তুমি প্যাচ লেগে যাবে। যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় ওইটা হচ্ছে সমাপিকা। ধরো আমি দুইটা ক্রিয়া লিখলাম, একটা হচ্ছে খাবো আর একটা হচ্ছে খেয়ে। আচ্ছা, ধরো আমি বললাম যে আমি ভাত খাবো, অথবা আমি যদি শুধু এইটা যদি বলি আমি খাবো, তাহলে দেখো বাক্যটা অর্থ প্রকাশ করে। আমাকে বলো তুমি কি খাবে, তুমি কি ভাত খাবে, আমি বললাম আমি খাবো, তাহলে দেখো এই খাবো ক্রিয়াটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয়। কিন্তু তুমি যদি খেয়ে ক্রিয়ার পরে যদি মানে খেয়ে ক্রিয়া পর্যন্ত এসে যদি স্টপ হও, কখনোই বাক্য মনের ভাব প্রকাশ করবে না। ধরো আমি বললাম যে আমি খেয়ে, আচ্ছা এইবার দেখো তো এবার কি মনের ভাব প্রকাশ হয়? আমি খেয়ে কি করব, বাক্যটা কিন্তু কমপ্লিট, ইনকমপ্লিট। আর উপরে বাক্যটা কিন্তু কমপ্লিট, আমি খাবো। এখন তুমি এখানে এটা বলতে পারো আমি ভাত খাবো, বাট তুমি যদি এখানে যদি এটাও বলো আমি ভাত খেয়ে, তাও মনের ভাব অসম্পূর্ণ। তাহলে এই যে খাবো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। আর এই যে খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার ধরো আমি বললাম যে চললে, আরেকটা হচ্ছে চলো। এখন বলো তো এই দুটোর ভিতরে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা, বলো? চললে আর একটা হচ্ছে চলো, চললে আর একটা হচ্ছে চলো। এখন বলো কোনটা এই দুটোর মধ্যে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা, বলতে পারবা? এই দুটোর মধ্যে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? তাহলে দেখো চলো এটা দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয়, শুধু চলো এটা দ্বারাও কিন্তু মনের ভাব শেষ হয়। আমরা কাউকে বললাম চলো, হইতে পারে। কিন্তু চললে, ধর আমি বললাম যে সে চললে, মানে চললে ক্রিয়া দিয়ে তুমি কখনোই মনোভাব সম্পন্ন করতে পারবে না, তার মানে এটা অসমাপিকা। আচ্ছা এইবার বলো তো বলতে, বলতে আরেকটা হচ্ছে বললো, এই দুটো বলো তো এখানে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা, বলো? একটা হচ্ছে বললো আর একটা হচ্ছে বলতে। এখন বলো কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? বোঝা গেছে? ভেরি গুড। আচ্ছা এবার দেখো বলতে এটা কিন্তু অসমাপিকা, অসমাপিকা, ঠিক আছে? এটা অসমাপিকা। বলতে, 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 ভেরি গুড, বলতে। আচ্ছা এবার দেখো, ধরো আমি বললাম যে সে কথা বলতে, যাই হোক, এটা দিয়ে কখনোই তুমি মনের ভাব শেষ করতে পারবে না, কিন্তু বললো এটা সমাপিকা। গুড। এইবার কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এইবার আসো, এখন এই কনসেপ্টটা বুঝলে এবার আমরা সরল বাক্য বুঝতে আমাদের অনেক ইজি হবে। সরল বাক্য ফাইন। এখন খেয়াল করে দেখো ভাইয়া, ধরো আমরা অনেকগুলো বাক্য লিখি। ধরো আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ছিলেন আমাদের প্রিয় নবী, প্রিয় নবী। এখন খেয়াল করে দেখো এই বাক্যে আমরা কিন্তু আগেই বলছি সরল বাক্যের কেসটা কি, এখানে কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকবে, দুইটা না। কয়টা? একটা। এখন বলো তো এই বাক্যে কি একটা সমাপিকা ক্রিয়া আছে, বলো তো? এই বাক্যে কি একটা সমাপিকা ক্রিয়া আছে, বলো? আছে? আছে কিনা বলো, থাকলে সেটা কোনটা সেটা বলো। বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের প্রিয় নবী। এখন এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, সেই সমাপিকা ক্রিয়া কোনটা? ছিলেন। দেখছো? তাহলে একটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে এই বাক্যটাকে কি আমরা সরল বাক্য বলতে পারি না? ছিলেন একটা সমাপিকা ক্রিয়া আছে না? আছে। তাহলে ছিলেন এটা হচ্ছে একটা সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া, সো এটা হচ্ছে একটা সরল বাক্য। আচ্ছা ধরো 2 নাম্বার আমি বললাম পাখিরা নীল আকাশে উড়ে। এই যে দেখো বললাম পাখিরা নীল আকাশে উড়ে,
বলো এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, বের করো, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া পাইলে ওটা হচ্ছে সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা এরপর খেয়াল করো, খুব বাক্যগুলো খুব ভালো করে খেয়াল করো। এরপর বললাম যে আমি তার সাথে কথা বলতে চাই না, এই বাক্যটা একটু বুঝার আছে। এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে কিনা, নাকি দুইটা আছে, বুঝছো? তাহলে দেখো এখানে উড়ে, এখানে একটা সমাপিকা, আমি তার সাথে কথা বলতে চাই না, এখানে একটা জিনিস ব্যাপারটা বুঝার আছে, খেয়াল করে দেখো। আমি তার সাথে কথা বলতে বলতে কিন্তু অসমাপিকা। ধরো তুমি একটু পর্যন্ত যদি মুছে দাও, ধরো তুমি এইটা পর্যন্ত মুছে দিলাম, ঠিক আছে, আমি তার সাথে কথা বলতে, তাহলে দেখো তো মনোভাব সম্পূর্ণ হয় হয় না? অসমাপিকা ক্রিয়া যতক্ষণ পর্যন্ত, অসমাপিকা ক্রিয়া দিয়ে কখনোই বাক্যের মনোভাব সম্পূর্ণ হয় না, তাহলে এটা অসমাপিকা। তাহলে আমি তার সাথে কথা বলতে চাই না, এই যে দেখো চাই, এটা হচ্ছে সমাপিকা, চাইটা হচ্ছে সমাপিকা। সো দেখো একটা অসমাপিকা, একটা সমাপিকা, একটা অসমাপিকা ক্রিয়াও আছে, প্রবলেম নাই, বাট একটা সমাপিকা ক্রিয়া আছে কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে চাই হচ্ছে সমাপিকা। এখন দেখো এখানে অসমাপিকা ক্রিয়া একটা আছে না, অসমাপিকা ক্রিয়া একটাও থাকতে পারে, সরল বাক্যে একাধিকও থাকতে পারে, কোনো সমস্যা নাই। যেমন ধরো আমি যদি বলি আমি সিঁড়ি বেয়ে উঠতে, আমি সিঁড়ি বেয়ে উঠতে তাকে দেখতে পেয়ে কোনো কথা না বলে চলে এলাম। দেখো এখানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া আছে, রাইট? একটু ভাইয়া ভালো করে খেয়াল করো তো। আমি সিঁড়ি বেয়ে, দেখো বে এটা একটা অসমাপিকা, উঠতে এটা একটা অসমাপিকা, দেখতে এটা একটা অসমাপিকা, পেয়ে একটা অসমাপিকা, তারপর হচ্ছে কি বলে এটা একটা অসমাপিকা, চলে এটা একটা অসমাপিকা, এলাম এইটাই হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো অনেকগুলো অসমাপিকা ক্রিয়ার পরে আমি একটা সমাপিকা ক্রিয়া পাইছি। তো যেহেতু একটা সমাপিকা ক্রিয়া পাইছি, কাজেই এটা হচ্ছে আমার সরল বাক্য। তাহলে একটা সমাপিকা ক্রিয়া এলে এটা হচ্ছে সরল বাক্য। তাহলে বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকা সত্ত্বেও একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য। জি, অসমাপিকা ক্রিয়া একটা কেন, একাধিকও থাকতে পারে। দেখছো এখানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া না, বাট এখানে সমাপিকা ক্রিয়া কিন্তু একটা। কয়টা বলো? একটা। কয়টা? একটা। আচ্ছা এইবার এখানে একটা বাক্য লিখি 5 নাম্বার, এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করো তো, এই বাক্যটা বুঝো কিনা। আচ্ছা বাক্যটা হচ্ছে যে আমি বললাম যে, ধরো আমি বললাম যে আমি রহিম, আমি রহিম, এটা কোন বাক্য বলো? এখানে কি কোনো ক্রিয়া আছে? এখানে কি কোনো ক্রিয়া আছে বলো তো? এখানে কোনো ক্রিয়া আছে? নাই। আমি রহিম, এখানে কোনো ক্রিয়া নাই, কিন্তু না থাকলেও এটা সরল বাক্য। কেন? কারণ এখানে একটা ক্রিয়া উজ্জ আছে। তুমি যদি বলো মাই নেম ইজ রহিম, তাহলে ইজ ভার্বটা বাংলায় উজ্জ আছে। তাহলে বাক্যে যদি একটা ক্রিয়া উজ্জ্বল থাকে এবং বাক্য যদি মনের ভাব প্রকাশ করে, এই বাক্যটা কিন্তু মনের ভাব প্রকাশ করে, সুতরাং এটা সরল বাক্য। আরেকটা বাক্য লিখি, ধরো আমি বললাম যে, হ্যাঁ বললাম যে সুস্বাস্থ্য সকলের জন্য প্রয়োজন। এবার দেখো সুস্বাস্থ্য সকলের জন্য প্রয়োজন, এখানে কোনো ক্রিয়া আছে বলো? কোনো ক্রিয়া আছে? এখানে কি কোনো ক্রিয়া দেখতে পাচ্ছ? এখানেও কিন্তু কোনো ক্রিয়া নাই। কিন্তু দেখো ক্রিয়া না থাকলে এটা কোন বাক্য বলো তো? কোনো ক্রিয়া নাই, ফাইন, বাট এটা কোন বাক্য? ক্রিয়া নাই সেটা তো বুঝলাম, কিন্তু কোন বাক্য? ওই যে সুস্বাস্থ্য হয় সকলের জন্য প্রয়োজন। তাহলে এখানে ক্রিয়া নাই কিন্তু ক্রিয়া উজ্জ আছে, তার মানে এটাও সরল বাক্য। এটা কোন বাক্য? এটাও সরল বাক্য। আমি কি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? সরল বাক্যের কনসেপ্টটা কি বোঝা গেছে? পারবা তোমরা? সমাপিকা ক্রিয়া যদি কয়েকটা থাকে, কয়েকটা থাকলে সরল বাক্য হবে না, কয়েকটা থাকলে কখনোই সরল বাক্য হবে না। সহজ কথা হচ্ছে এটা, হ্যাঁ? আচ্ছা এবার বলো সরল বাক্য পারবা? খুবই সহজ, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া খুঁজতে হবে, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া খুঁজলেই সরল বাক্যের কনসেপ্ট শেষ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা এইবার আসো আমরা একটু
পড়বো জটিল বাক্য। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যেগুলো পড়াচ্ছি এগুলোতে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, বাট পরীক্ষায় যে প্রশ্নটা আসবে ওইটা বোঝার জন্য এগুলো খুব জানা খুব দরকার, কারণ এইগুলো বাক্য না চিনলে কখনো বাক্য রূপান্তর পারবা না। আচ্ছা, এইবার দেখো জটিল বা মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেকটা নাম কি? মিশ্র বাক্য। আচ্ছা, জটিল বাক্য মানে হচ্ছে মনে রাখবা জোড়া। এখন জোড়াগুলো কি কি একটু খেয়াল করো। জোড়াগুলো হতে পারে যা তা, যখন তখন, এরকম সাপেক্ষ সর্বনাম বা যোজকগুলো যদি জোড়া আকার থাকে। এরপর দেখো হতে পারে যেভাবে, সেভাবে, যদি তবে, যদি তবে, যদি তাই, তাহলে হতে পারে যদি তাহলে, বুঝছো? এরপর কি যিনি তিনি, তারপর কি যে সে, বুঝছো? তো এই ধরনের জোড়াগুলো থাকলে সেগুলো হচ্ছে জটিল বাক্য। এখন এগুলো দিয়ে তোমরা বাক্য বানাতে পারবা, আমি তো পারবো, তোমরাও পারবা। একটু দেখো, একটা গান আছে, গানটা কি জানি ভুলে গেছি। ও, গানটা হচ্ছে এরকম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে। এবার দেখো এটা জটিল বাক্য, কেমনে বুঝছো? খেয়াল করে দেখো কোন বাক্য জটিল বাক্য। দেখো, যদি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে দেখো তবে, দেখছো? তার মানে এটা কোন বাক্য বলো তো? জটিল বাক্য। সহজ না? জটিল বাক্য, দেখছো? দেখছো? আচ্ছা, এবার দেখো, ধরো আমি বললাম যিনি জ্ঞানী তিনি বিনয়, তিনি বিনয়ী। এবার দেখো তো জোড়া আছে কিনা? আছে। দেখো যিনি, ঠিক আছে, এরপর কি আছে দেখো তিনি, তাহলে দেখো জোড়া আছে, দেখছো? আচ্ছা, এরপর বললাম যা চাও তাই পেয়ে যাও, পেয়ে যাও। দেখো জোড়া আছে, যা, এরপর কি দেখো তাই বা তা, তাহলে জোড়া আছে না? নাই, আছে। জোড়া আছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো যে এ কথা বলেছে, যে এ কথা বলেছে সে নিশ্চয়ই সত্য গোপন করেছে, সত্য গোপন করেছে। তাহলে এইবার দেখো তো যে, ঠিক আছে, যে সে, দেখছো? তাহলে কনসেপ্টটা ধরতে পারছো? এবার বলো জটিল বাক্য কি পারবা? জটিল বাক্য পারবা? সহজ না? ভেরি গুড। সহজ না? ভেরি গুড। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, খেয়াল করো। ওকে, ক্লিয়ার? এইবার আসো, আমরা এখন যে কনসেপ্টটা বুঝবো, আমাদের দুইটা বাক্য শেষ, বাকি আছে একটা বাক্য। ওই বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য। খাতায় লিখো, যৌগিক বাক্য। হ্যাঁ,
বুঝাইতে পারছি তোমাদেরকে? যেমন খুশি তেমন হ্যাঁ গুড, এই যে যেমন তেমন এটাও হবে। হ্যাঁ, জটিল বাক্যের সংজ্ঞা কি? সংজ্ঞা একটু পরেই পড়াবো, আগে বেসিক জিনিসটা বুঝো, কনসেপ্টটা বুঝো। ভাই আমার আজকে ফার্স্ট দিন, নোট কোন গ্রুপে, ডিসকাশন গ্রুপে পোস্ট দিও। নোট কোন গ্রুপে, যা প্রশ্ন আছে সব ডিসকাশন গ্রুপে পোস্ট দিও। পোস্ট দিবে হচ্ছে বন্দি পাঠশালার আমাদের যে বড় গ্রুপটা আছে ওখানে পোস্ট দিবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো, নতুন মানুষ হলে ক্লাসে এইসব প্রশ্ন করবা না, ক্লাস করতে করতে এমনিতে জানবা, প্রবলেম হলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, ক্লাসে বাহিরের কমেন্ট করার দরকার নাই। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি। তো এখন খেয়াল করে দেখো, এই যে যৌগিক বাক্য আছে, এটার একটা স্ট্রাকচার তোমাদেরকে দাঁড় করাই দিই। তোমরা তো নিশ্চয়ই সরল বাক্য চিনো, চেনো না? চেনো। হ্যাঁ, এখন মনে রাখবা, যদি কখনো এই স্ট্রাকচারটা দেখো যে সরল বাক্য প্লাস মাঝখানে একটা যোজক আছে, এবং এরপর যদি দেখো আরেকটা সরল বাক্য, এইটাকে বলা হয়, এটা হচ্ছে যৌগিক বাক্য। এই স্ট্রাকচারটা, এই রুলটা ফলো করলে ওটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে বলো তো কি? সমাপিকা ক্রিয়া দিলে জটিল বাক্য চেনার উপায় কি? সমাপিকা ক্রিয়া দিয়ে জটিল বাক্য চেনা লাগবে না, এটা জোড়া। সমাপিকা ক্রিয়া দিয়ে তুমি ওইটা চিনবা, সরল বাক্য চিনবা। এখানে ওইটার কাজ নাই, ওই জন্য এটা তোমাকে পড়াই নাই। বুঝছো বাবা? আচ্ছা এবার খেয়াল করে দেখো, তাহলে সরল যোজক সরল, এটা হচ্ছে যৌগিক বাক্য। আবার বলো কি? সরল যোজক সরল, সরল যোজক সরল, সরল যোজক সরল, সরল যোজক সরল, এটা হচ্ছে যৌগিক বাক্য। ফাইন, এবার আসো, এখন যোজক কি? যোজক তো তোমাদেরকে চেনা লাগবে। যোজক হচ্ছে বাংলাতে বলা হয় অব্যয়, ইংরেজিতে এগুলোকে কনজাংশন বলে আর কি, কনজাংশন, কানেক্টর, এই ধরনের যে ব্যাপারগুলো। তো এখানে অনেকগুলো কিছু যোজক তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেক যোজক আছে, তার ভিতরে অল্প কিছু লিখে দিই। আর একটু খেয়াল করে দেখো, আর, এবং, ও, অথবা, এরপর কি কিন্তু, অথচ, বরং, ঠিক আছে, বরঞ্চ, তারপর কি তবে, তবু, সুতরাং, 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 তারপর কি না হয়, তারপর কি না হলে, এরপর কি বা, এরপর কিংবা, কিংবা লিখছি কিংবা, এরকম। এগুলো হচ্ছে যোজক। আরো অনেক যোজক আছে, এগুলো লিখে দিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা এইবার আসো, যোজকগুলো এখানে লিখে দিলাম। এই যোজকগুলো কি কঠিন বলতো? পারবা না? খুবই সহজ। যোজকগুলো পারবা? খুবই সহজ। এখন আমরা এই যোজকগুলো পড়ার পরে এখন আসো আমরা একটু দেখি যে আসলে যৌগিক বাক্য কিভাবে হয়। একটু খেয়াল করো, ধরো আমি বললাম যে, একটু খেয়াল করো, আমরা স্টেশনে এলাম আর ট্রেন ছেড়ে দিল। আমরা স্টেশনে এলাম আর ট্রেন ছেড়ে দিল। আমরা স্টেশনে এলাম আর ট্রেন ছেড়ে দিল। আচ্ছা এইবার দেখো, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, দেখো আমরা স্টেশনে এলাম, এটা একটা সরল বাক্য না? আর এটা একটা যোজক, রাইট? ঠিক আছে। আচ্ছা এরপর ছেড়ে দিলাম, ট্রেন স্টেশন ছেড়ে দিল, এটা আরেকটা সরল বাক্য। তাহলে তো বুঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। কি বাক্য বলতো? যৌগিক বাক্য। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা এই বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য, এটা কি বুঝতে পারছো? এই বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য, এটা কি বুঝাইতে পারছি? আরো আসো, আরো বাক্য দেখো, যেমন বললাম যে লোকটি ধনী কিন্তু অত্যন্ত কৃপণ, অত্যন্ত কৃপণ। ওকে, এবার দেখো লোকটি ধনী, এটা কিন্তু সরল বাক্য। কিন্তু, কিন্তু এটা কিন্তু যোজক, যোজক। ওকে, অত্যন্ত কৃপণ, এটাও কি সরল বাক্য। বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝাইতে পারছি? লোকটি ধনী, এটা কিন্তু সরল বাক্য, এখানে সমাপিকা ক্রিয়া উজ্জ আছে। কিন্তু এটা কি যোজক,
অত্যন্ত কৃপণ, এটাও কি সরল বাক্য? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো, আমি বললাম যে আমি গিয়েছিলাম অথচ সে আসেনি। তাহলে দেখো, আমি গিয়েছিলাম সরল বাক্য, অথচ যোজক, সে আসেনি সরল বাক্য। ওকে, তাহলে এটা হচ্ছে যোজক, যৌগিক বাক্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? স্টেশনে আসতেই ট্রেন ছেড়ে দিল, স্টেশনে আসতেই ট্রেন ছেড়ে দিল, এটা সরল বাক্য। এটা বাক্য রূপান্তরে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবা, একটু পরে বাক্য রূপান্তরটা শিখাবো। এইবার বলো তো, আমাকে একটু বলো তো, যে যৌগিক বাক্যের কনসেপ্টটাকে বোঝা গেছে? বলতে পারবা? পারবা? আমি কি বুঝাইতে পারছি? এখন খেয়াল করো, পরীক্ষাতে কি টাইপের কোশ্চেন আসবে? পরীক্ষাতে কোশ্চেন আসবে যে গঠনগত ভাবে বাক্য কত প্রকার ও কি কি। এখন তোমাকে এই সরল বাক্য কাকে বলে, তুমি তো সরল বাক্য যৌগিক বাক্য চেনো, এখন সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে। সরল বাক্যের একটা উদাহরণ লিখতে গেলে সরল বাক্যের সংজ্ঞা লেখা লাগবে না? এখন চলো তোমাদেরকে ওই সংজ্ঞাটাই শিখাই, খুব সহজ ভাবে শিখাবো। তো আসো, সরল বাক্য কি? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি কর্তা কমা একটি কর্ম, এটা হচ্ছে সংজ্ঞা। এটা কি সংজ্ঞা? একটি কর্ম ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, থাকে তাকে সরল বাক্য বলে। শেষ। যে বাক্যে কি বললাম বলো তো? যে বাক্যে একটি কর্তা, একটি কর্ম এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। শেষ। এবার আসো, জটিল বাক্য কি? যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক অপ্রধান বাক্য থাকে, তাকে জটিল বাক্য বলা হয়। জটিল বাক্য বলে। বইতে অনেক সংজ্ঞা দেওয়া আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞাগুলো আর কি। এরপর আসো, যৌগিক বাক্য কি? ঠিক আছে, দুটো স্বাধীন, দুই বা তার অধিক স্বাধীন বাক্য একটি যোজক দ্বারা যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে। এগুলো খুব সহজ, আমরা ওই যে টেকনিক, বাক্য চেনার যে কৌশল, ওখানেই এগুলো আমরা পড়ে ফেলেছি, বাট তোমাদেরকে আলাদা করে আবার সংজ্ঞাগুলো লিখে দিলাম। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ইয়েস অর নো? একটু পর্যন্ত একটু দেখে নাও। এই তিনটা সংজ্ঞা অবশ্যই মুখস্থ করা লাগবে। তারপর আজকের ক্লাসের লাস্ট স্টেজে আমরা চলে যাব, বাক্য রূপান্তর। ওইটা পরে আমরা ক্লাস শেষ করব। অপ্রধান বাক্য কি? ওই যে তোমরা বলো না, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই যৌগিক বাক্যে এরকম দুইটা অংশ থাকে, একটা প্রধান অংশ আর একটা অপ্রধান অংশ।
বুঝছো? ওকে, তো চলো এবার আসো আজকের ক্লাসের একদম ক্লাইম্যাক্স, যেটার জন্য এতক্ষণ ধরে আমরা অনেক কিছু শিখছি সেটা। স্বাধীন বাক্য কি? স্বাধীন বাক্য মানে সরল বাক্য। সরল বাক্য একটা পূর্ণ বাক্য না, ওই পূর্ণ বাক্যটাকে বলা হয় সরল, ঠিক আছে? ওটাকে বলা হয়, ওটা হচ্ছে স্বাধীন বাক্য। এবার লিখো বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর। এখন তোমরা আসল মজাটা পাবা। এতক্ষণ ধরে যে শিখছো কষ্ট করে, এখন আসল মজাটা পাবা। এখন আসলে আসল মজাটা পাবা। হ্যাঁ, আচ্ছা এবার আসো, আমরা একটা সরল বাক্য লিখি। আমরা একটা সরল বাক্য লিখি। বাক্যটা হচ্ছে আমি এলাম, আমি, হ্যাঁ আচ্ছা, বাক্যটা হচ্ছে এরকম, আমি এসে দেখি, আমি এসে, বাক্যটা কি জানি, ও মনে পড়ছে। বাক্যটা হচ্ছে এরকম, আমি আসা মাত্রই, আমি আসা মাত্রই, আমি আসা মাত্রই সে চলে গেল, সে চলে গেল। এটা তো সরল বাক্য, কোনো ডাউট আছে? আমি আসা মাত্রই সে চলে গেল। এখন এই বাক্যটাকে আমরা জটিল বাক্য যদি নিই, তাহলে একটা জোড়া বানাও। দেখো জটিল বাক্য হয়ে গেছে। দেখো জাস্ট একটা জোড়া বানাও। আমি আসা মাত্রই সে চলে গেল, একটা জোড়া বাক্য, একটা জোড়া বানাও। জাস্ট একটা জোড়া বানাও, জাস্ট একটা জোড়া বানাও, একটা জোড়া বানাও। দেখো যেহেতু জটিল, তার মানে এটাকে জোড়া বানাতে হবে। তাহলে আমি আসা মাত্রই, তাহলে এটাকে বলা যায় যখনই আমি এলাম, আমি এলাম তখনই সে চলে গেল, চলে গেল। ফাইন, এবার দেখো হয়ে গেছে কাজ। যখনই, দেখো যখনই, যখনই, এরপর দেখো কি, তখনই। ওকে, বুঝা গেছে? যখনই তখনই। ফাইন, হয়ে গেল। এবার আর একটা সরল বাক্য লিখি, একটু খেয়াল করিও। হ্যাঁ, আচ্ছা আরেকটা সরল বাক্য লিখি। বাক্যটা হচ্ছে তিনি ভরসা দিলেও, তিনি ভরসা দিলেও আমি সাহস পাইনি, আমি সাহস পাইনি। এটা তো সরল বাক্য। এখন এই বাক্যটাকে এবার যৌগিকে নাও। যৌগিকে নিতে হলে কি করতে হবে? দুইটা সরল বাক্য, মাঝখানে একটা যোজক আনতে হবে। এবার আনো, দুইটা সরল বাক্য, মাঝখানে একটা যোজক আনতে হবে। দ্যাটস ইট। দুইটা সরল বাক্য, মাঝখানে একটা যোজক আনলেই কাজ শেষ। দুটো সরল বাক্যের মাঝে একটা যোজক আনলেই কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করে দেখো। তিনি ভরসা দিলেও, তিনি ভরসা দিলেও আমি সাহস পাইনি, তিনি ভরসা দিলেও আমি সাহস পাইনি। তাহলে এখন যোজক বানাও। একজন লিখছে, দেখো তুমি যদি এরকম করো, যদিও তিনি ভরসা দিলেন তবু আমি সাহস পাইনি, এটা কিন্তু জটিল হবে। আমি কিন্তু বলছি যৌগিক, আমি কিন্তু বলছি যৌগিক। এখন তোমাকে মাঝখানে যোজক আনতে হবে। গুড, ভেরি গুড। তাহলে এটা কিভাবে করা যায়? তিনি ভরসা, তোমাদের অনেকের ভরসা দিলেন, কিন্তু, এখানে তুমি কিন্তু দিতে পারো, অথচ দিতে পারো, কিন্তু আমি সাহস পাইনি, আমি সাহস পাইনি। ঠিক আছে? তাহলে তিনি ভরসা দিলেন একটা সরল বাক্য, কিন্তু যোজক, আমি সাহস পাইনি আরেকটা সরল বাক্য। সিম্পল। তিনি ভরসা দিলেন কিন্তু আমি সাহস পাইনি। ভেরি গুড। একদম বলতে, যেহেতু তিনি ভরসা দিলেন, এখানে তো যেহেতু সেহেতু আসবে না, যেহেতু সেহেতু তো জটিল বাক্যে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সহজ। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, দেখো একটা বাক্য লিখি। তিনি গরিব হলেও অত্যন্ত সৎ,
অত্যন্ত সৎ। এটা কোন বাক্য বলো তো? তিনি গরিব হলেও অত্যন্ত সৎ, এটা কোন বাক্য? আগে বাক্যটা চিনো। তিনি গরিব হলেও অত্যন্ত সৎ, গরিব বানানোর শিকার হবে। তিনি গরিব হলেও অত্যন্ত সৎ, তাহলে ডেফিনেটলি এটা সরল বাক্য। এখন এই সরল বাক্যটাকে যদি বলি যে এবার তুমি এটাকে যৌগিকে নাও, তাহলে পারবা? এটাকে যৌগিকে নিতে পারবা? তাহলে তিনি গরিব, এটা তো একটা সরল বাক্য, তাহলে প্রথম সরল বাক্য হয়ে গেল, তিনি গরিব। এবার যোজক আনতে হবে, কিন্তু হ্যাঁ অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা বাক্য লিখি, দেখো তো এটা আনসার করতে পারো কিনা। তাকে 5 টাকা দিলাম, 5 টাকা দিলাম এবং বাড়ি যেতে বললাম, এবং বাড়ি যেতে বললাম। বলো এটা কোন বাক্য? তাকে 5 টাকা দিলাম এবং বাড়ি যেতে বললাম, বলো তো এটা কোন বাক্য? তাকে বাড়ি যেতে বললাম, তাকে 5 টাকা দিলাম এবং বাড়ি যেতে বললাম, তাকে 5 টাকা দিলাম এবং, তাহলে দেখো তাকে 5 টাকা দিলাম সরল বাক্য, যোজক, আবার সরল বাক্য, তার মানে এটা যৌগিক বাক্য। এখন এই যৌগিক বাক্যটাকে তোমরা সরল বাক্যে নাও, আমি এটা দেখতে চাই। যৌগিক বাক্যটাকে তোমরা সরল বাক্যে নাও, এটা দেখতে চাই। দাও আনসার করো, দ্রুত আনসার করো। পারবা? তাহলে দেখো খেয়াল করো, সরল বাক্যে যোজক বসে না, তাহলে যোজকটাকে আগে কেটে দাও। সরল বাক্যে কখনোই দুইটা সমাপিকা ক্রিয়া বসে না, একটা সমাপিকা ক্রিয়া বসে। তাহলে প্রথম সমাপিকা ক্রিয়া যেটা, এটাকে বাদ দিতে হবে। তাহলে এবার দেখো তাকে 5 টাকা বাড়ি যেতে বললাম, তাহলে এবার বাক্যটাকে এবার তুমি সাজাও। তাকে 5 টাকা দিয়ে, তাকে 5 টাকা দিয়ে এরপর হচ্ছে বাড়ি যেতে বললাম, বাড়ি যেতে বললাম, তাহলে তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, হয়ে গেল। গুড, চমৎকার। এই যে তোমরা সবাই ভালো বুঝছো, সবাই দেখতেছি খুব চমৎকার করে বুঝছো। এবার বলো পারবা বাক্য, মানে আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি অতটুকু পর্যন্ত পারবা কিনা? ইজি না? খুবই ইজি। যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত পারবা কিনা? নেক্সট ক্লাসে আমরা অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ এবং অর্থগতভাবে বাক্য রূপান্তর ওইটা শিখবো। ওইটা শেখার পর বোর্ড কোশ্চেন সলভ করবো, দেখবে যে একদম পানির মতো সহজ। তো আজকে যতটুকু পর্যন্ত বুঝাইছি একটু পর্যন্ত এখন 100তে 100 ক্লিয়ার কিনা, পারবা কিনা? তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই প্লিজ নোটগুলো করবা, তোমরা সবাই নোটগুলো করবা, সবাই কি করবা? নোটগুলো করবা এবং নোটগুলো আমাদের গ্রুপে সাবমিট দিবা। তাহলে ঠিক আছে, না কালকে এক্সাম হবে না, এটা হচ্ছে 2টা ক্লাস হওয়ার পর তারপর এক্সাম হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।